যাও। সবার উদ্দেশ্যে আসলে মানে এই লাইফটা করার মূল ইন্টেনশন হচ্ছে আমার লাইফ করার মতো সেই মানে মেন্টালি ভাবে আমি অতটা স্টেবলও না যে আপনাদের সাথে আমি লাইভে বসবো, কিন্তু আসলে একটু দেরি হয়েছে। অনেক যেদিন আসলে ঘটনাটা ঘটেছে সবাই আপনারা অবগত যে আমার হাজব্যান্ডের সাথে কি হয়েছে, আর এটা 5 এপ্রিলের ঘটনা। কিন্তু আজকে আমরা এটা নিয়ে কেন কথা বলবো, মানে এই যে ডাকাতি বলেন বা ছিনতাই বলেন বা মার্ডার বলেন বা খুন খারামি যেটাই বলেন না কেন, বাংলাদেশের মতো একটা দেশে এইটা মানুষ এটাকে যে এতটা তুচ্ছভাবে, মানে এটা আমি এই যে কয়েকটা দিন যে আমার দৌড়াদৌড়ি করতে হয়েছে, এখানে ওইখানে আমাকে যেতে হয়েছে, এবং আমি যে কতটা অসহায়, মানে আমি যে কতটা অসহায় এই কয়েকটা দিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আর আমার হাজব্যান্ডের সাথে হচ্ছে ঘটনাটা ঘটে হচ্ছে আপনার 5 এপ্রিল। তো ওই ব্যাপারে যে ব্যাপারে আসলে ওকে কুপিয়ে আসলে হত্যা করার যে চেষ্টা করা হয়েছে ওই ব্যাপারে আসলে আজকে আমি কথা বলবো, এবং লোকেশনটা আমি আপনাদেরকে চিনিয়ে দিব। এখানে যারা জার্নালিস্ট আছেন বা যারা সাংবাদিক আছেন, যারা হচ্ছে মিডিয়া কর্মী আছেন বা যারা হচ্ছে পেজের ওনার আছেন, হ্যাঁ যারাই আছেন এখানে, অ্যাডভোকেট আপুরা আছেন এখানে, আমার অনেক জার্নালিস্ট বলেন, তারপর অ্যাডভোকেট বলেন, বিভিন্ন মিডিয়া কর্মী বলেন, তারপর হচ্ছে পেজের ওনারও হচ্ছে আমার লাইভ সবসময় দেখে। আপনারা আমার অবস্থা দেখলে হয়তো আমাকে চিনতে পারবেন না এখন, মানে এই কয়েকটা সেকেন্ডেও মানুষের পুরা জীবন বদলে দেয়। আর আমার সাথে কয়েকটা দিন আমার পুরা মানে আমার পৃথিবী উলটপালট করে ফেলছে। তো এটার কারণে আসলে আমার সাথে আপনাদের সাথে আজকে লাইভে বসা এবং আপনাদেরকে সাবধান করার জন্য মূলত আমার কিছু তথ্য আমি আপনাদেরকে দিব। এবং আমার হাজবেন্ডকে যে আপনার কুপিয়ে হত্যা করার যে চেষ্টা করা হয়েছে এই বিবরণী হচ্ছে এখানে আছে। আমি অলরেডি মামলা করেছি এটা নিয়ে। এই মানে আমি এগুলো না সবসময় শুধুমাত্র আপনার মোবাইলে বলেন বা এটা এই আপনার টেলিভিশনে বলেন বা শুধুমাত্র আমি এটা দূর থেকে দেখেছি, আমি কখনো নিজের চোখেও কখনো দেখিনি যে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কারো মার্ডার হচ্ছে বা কারো গা থেকে রক্ত মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন আমি কখনো পড়িনি। ফর দ্য ফার্স্ট টাইম এই আমার লাইফে আমি এগুলো সহ্য করতে পারি না। দেখেন আমার হাতের মেহেদি এখন পর্যন্ত আছে, কিন্তু মানে ঈদের যে পরের যে এরকম একটা সিচুয়েশন হবে, আমরা খুব আনন্দ করে আমরা ঈদ পালন করেছি, যদি ঈদ গেছে এরপরে হচ্ছে কয়েকদিন পর আপনার
ইয়া হবে, আপনার হচ্ছে ইস্টার সানডে হবে। তো এই যে মাঝখানের যে ইয়াতে আমি অনেক প্ল্যান করে রেখেছে যে কি করব না করব ঈদের পরে। হ্যাঁ, মাত্র তো কেবল ভাইয়ার অবস্থা একদমই ভালো না, আপনারা সবাই একটু, আমি আপনাদের সবার কাছে একমাত্র এটাই সাহায্য চাইবো যে সবাই আপনারা একটু দোয়া করবেন। প্রচুর দোয়া দরকার, এখন এত বেশি পরিমাণে দোয়া দরকার। এখন দোয়া ছাড়া কিছুই আর মনে হয় না আর কোনো কিছুর আর শক্তি কাজ করবে। মানে আমার হাজবেন্ডের এখন খুবই গুরুতর অবস্থা, খুবই খারাপ অবস্থা। ওর 3টা জায়গার রক কেটে ফেলেছে, আপনারা বুঝতে পারছেন? 3টা জায়গার রক কেটে ফেলেছে। আর এখন সে ব্যথা নিতে পারে না। হ্যাঁ, সে ব্যথা নিতে পারে না। আর ওকে এত, শুধু ব্যথা না, ওকে এত পরিমাণে মানে কোপানো হয়েছে, মারে নাই, মানে মারে নাই, ওকে কোপানো হয়েছে। কোপাতে কোপাতে ওর সারা গায়ে আমি আপনাদেরকে ছবিও দিয়েছি। আপনার ফেসবুকে একটু প্রবলেম হয়, ওই ব্লাডের হচ্ছে কালারটা যদি স্পষ্ট বোঝা যায়, ফেসবুক থেকে এটা প্রবলেম ক্রিয়েট করে। তো এই জন্য আমি যেটা করেছি, হ্যাঁ, এই জন্য আমি যেটা করেছি ওটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে আপনাদের সাথে এটা পোস্ট করেছি, কারণ সবাই আসলে দেখতে চেয়েছে। আমার হাজবেন্ডকে আসলে আপনারা কখনো দেখেননি, তারপরেও মন থেকে আমি বলবো আপনাদেরকে সবাই একটু আপনারা আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। ও মেন্টালি ভাবে প্রচুর ডিস্টার্ব, তো অবশ্যই ঘুমাতে গিয়ে ওর কষ্ট হয়, ওর ওয়াশরুমে যেতে কষ্ট হয়, ওর বসতে কষ্ট হয়, ও প্রচুর একটু মানে আপনার হাসি খুশি থাকা বা একটু চঞ্চল টাইপের, একটু দুষ্টামি করবে, একটু মানে সবসময় হাসি খুশি। আমাদের ফ্যামিলিতে এখন মানে কেউ সবাই, আমি যেদিন শুনেছি এই ঘটনা ওই দিন তো ভাই আমার পুরা আমার মনে হচ্ছে যে মাটি ফাঁক হয়ে যাচ্ছে, আমি একদম নিচে পড়ে একদম আমার জীবনও খালাস হয়ে যাবে। আমি এই ঘটনা দেখার পরে আমি মেন্টালি ভাবে প্রচুর ডিস্টার্ব। এগুলো স্বাভাবিক হতে একটু কিছু সময় লাগবে, আপনাদের সাহায্য আমি প্রচুর বিনীতভাবে অনুরোধ করব। আপনারা, আমি আপনাদেরকে লোকেশনও, আমি আজকে লাইভে লোকেশন জানাবো আপনাদেরকে কোন লোকেশনে এই ঘটনাটা হয়েছে। এবং আজকে যখন আপনার এই মামলা যেহেতু করেছি, আমাদের বাসায় আসলে প্রতিনিয়ত এখন হচ্ছে পুলিশ অফিসাররা হচ্ছে যাতায়াত করছেন এবং ওনারা জানিয়েছেন যে এই তথ্য যে ওই এলাকাটাই হচ্ছে ক্রাইম জোন। মানে এগুলো শুধু ক্রাইম পেট্রোল বা হচ্ছে আপনার ওই টিভি চ্যানেলে আমি বিলিভ করতাম, বাট ক্রাইম জোন আছে। হ্যাঁ, ক্রাইম জোন। আর এত বাজে ভাবে ওকে মেরে চলে গেছে। হ্যাঁ, আর এখন ওরা ওইদিন মাস্ক পরে আসছে, তো এখন ওদেরকে চিহ্নিত করতেও নাকি একটু কষ্ট লাগবে। আর ওইদিকের সিসি ক্যামেরা ওরা নাকি ভেঙে ফেলছে। সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে মানে এই ঘটনাটা না মানে এত পরিমাণে ঘটে গেছে বাংলাদেশে। আমি তো আমার সাথে যেহেতু হয়েছে এই বিষয়টা, আমি মনে করছি যে আমার পুরা পৃথিবী মানে অন্ধকার হয়ে গেছে, কিন্তু অন্যের কাছে এই জিনিসটা একদম আপনার তুচ্ছ ব্যাপার। বাংলাদেশে নাকি এটা প্রতিদিন প্রতি সেকেন্ডে এই ঘটনা ঘটে। আর ঘটনাটা কি হয়েছে আমি এখন আপনাদেরকে একটু জানাবো, যে কিভাবে করে আপনাদের ভাইকে মানে আমার হাজবেন্ডকে কিভাবে করে তারা আক্রমণ করেছে, মেরে ফেলার চেষ্টা তো ওরা এত পরিমাণে চালিয়ে গেছে। আমার হাজবেন্ড নিজেকে প্রোটেক্ট করার জন্য সব পন্থী মানে অবলম্বন করেছে, তারপর রেহাই পায় নাই। ওর কাছ থেকে যত রকমের সব জিনিসপত্র তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওকে খুপায় পরে হচ্ছে রাস্তায় ফেলে রাখছে। আর এই আপনার সৃষ্টিকর্তার এত কৃপা যে আমার হাজবেন্ড মনে হয় মানে এত ভালো কাজ করেছে, যে কোনো এক সময় ভালো কাজ করেছে, যার কারণে সে এইবারে আসলে এই ফলটা পেয়েছে। আমার সিমি মানে আমাদেরই হচ্ছে স্টাফ, ও যেটা করেছে ওকে দেখেছে, মানে স্যারকে দেখেছে। ওর হাজবেন্ডের সাথে আপনার গ্রামের বাড়ি থেকে ও হচ্ছে ঢাকায় ফেরত আসবে, ওই তখনই হচ্ছে আপনার
ওকে আমার সাথে কথা হয়েছে আমার হাজবেন্ডের সকাল আপনার 6টা 9 বাজে, 6টা 9, তখন হচ্ছে আমার সাথে কথা হয়। আমাকে বলল যে লক্ষ্মী তুমি কি আজকে তো তোমার অফিস, তুমি অফিসে যাও, আমি আসতেছি। এটা বলে 6টা 9 দিকে ঘটনা, 5ই এপ্রিল ভোর 6টায়, ওই দিন 5 তারিখ ছিল, আমাদের অফিস ওপেন হয়ে গেছে। তো আমাকে বললো যে আজকে তো তোমার অফিস, তুমি হচ্ছে কি বলে এটাকে, আমি ঢাকায় চলে আসছি, তুমি তো আজকে অফিসে যাবে। আমি বলছি হ্যাঁ। তো এই বলে আমি ফোনটা রাখার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে কোনো কথা নাই, বলা নাই, কিছু নাই, এবং আমরা সবাই এটা মানে প্রথমে সন্দেহ করেছি, এবং আমার হাজবেন্ড যখন বলেছে আরো বেশি এটাকে আমরা করেছি আর কি, মানে এটা আমরা ধরে নিয়েছি যে অটোরিকশাওয়ালা যিনি হচ্ছে আমার হাজবেন্ডকে মানে আপনার রিক্সা, উনি কখনো আসলে এত কমফোর্ট না, মানে রিক্সাগুলোতে এত কমফোর্ট না, এবং উনি সবসময় যখন দূর থেকে আসে হয়তোবা যদি না পায়, উবার না পায়, ও হচ্ছে সিএনজিতে করে আসে। বাট ও অনেক সেন্সিটিভ, ও অনেক আরো বেশি পরিমাণে, সে আরো বেশি সচেতন, আমার থেকেও বেশি সচেতন, সবকিছুতে সে সচেতন। সে যেন ব্যথা না পায়, তো তুমি যেন ব্যথা না পাও, ওর সাথে যে মানুষটা ও যেন ব্যথা না পায়, সবকিছু ওর কাছে মানে মানে উনি সচেতন অনেক। ব্যথান যেন না পায়, যেন হারিয়ে না যায় ফোন, যেন ও যেন হচ্ছে এই কাগজটা যেন হারিয়ে না যায়, সবকিছুর মানে ব্যবস্থা ও করে। বাট ওই দিন আসলে মানে কি যেন হলো, ও ভোরবেলায় ঠিক হচ্ছে গাবতলিতে নামে, গাবতলি থেকে নামার পরে তারপর সে অটো রিক্সা নিয়ে দেন হচ্ছে আপনার ওই নবোদয়ের এইদিকে আসছে। নবোদয় যে জামে মসজিদটা আছে না, ওখানে যে 2টা ব্রিজ আছে, আমাকে এইভাবে করে বললো। এবং আমাদের যে পরবর্তীতে খুশবু আর কি এটা মানে ভিডিও করে, ওই দিক দিয়ে হচ্ছে আপনার অটো রিক্সা করে আসতেছিল। পরে এই অটো রিক্সা যেতে যেতে পরে হচ্ছে হঠাৎ করে না, সে দূর থেকে ওই একটা ছেলেকে দেখতেছে যে তার চোখে চোখ রেখে সে আসতেছে ওখান থেকে। খুব মানে ছেলেটা হচ্ছে তার বয়স হবে আমাদের আকিবের মতো, মানে কত 18-20 এরকম বয়স হবে। মানে ওই ছেলেটা এসে ওকে প্রথমে বলতেছে ব্যাগ দে, ও না দিবে না, ও দেয় কিভাবে, ও তো ওর জিনিসের প্রতি ওর অনেক মায়া। তো ও কি করছে, ও বললো কেন দিব। তখন যেটা হয়েছে, পরে আরো 2 জন চলে আসে, মানে মোট 3 জন এসে পরে কথা নাই বার্তা না ওকে কোপাইতে থাকে। ও তো এগুলো নিতে পারে না, ও ব্যথা, আমি সামান্য যদি মাঝে মধ্যে আমার তো মাঝে মধ্যে নখ লম্বা থাকে, ওর যদি খামচি লাগে ও এইটাতেও প্রচুর মানে ব্যথা পায়। তো সেক্ষেত্রে আবার ওই দিকখানে কোপানো শুরু করছে। ওর কাছে ছিল 2টা ফোন, একটা হচ্ছে আপনার তার মানে ব্যক্তিগত যেটা সবসময় সে ব্যবহার করে, আর একটা হচ্ছে তার অফিসিয়ালি যে ফোনগুলো আসে। তো ওই 2টা ফোনও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওকে মানে ও যখন মানে ওই ছেলেগুলো যখন চাচ্ছিল, তখন ও দিতে একটু মানে নারাজ করছিল আর কি। তখন এই অবস্থায় ওকে কোপাইতে থাকে। ওকে এতভাবে কোপাইলো, কোপানোর পরে রাস্তায় ফেলে রাখছে। পরে সিমির হাজবেন্ড, যে নাকি আপনারা দেখবেন আমার টোকিও স্কোয়ার মার্কেট শপিং শোরুমে একটা মেয়ে থাকে, সে সবসময় টোকিও স্কোয়ার মার্কেটে থাকে। তো সে হচ্ছে করলো কি যে হঠাৎ করে আর চোখ দিয়ে সে স্যারকে দেখলো, বললো এই আমার স্যারের মতো দেখতে। পরে হচ্ছে ও নেমে গেছে, দেখলো যে তার স্যার এরকম অবস্থা। পরে ওই সিনি হচ্ছে খুশবুকে ফোন দেয়, মানে আমাদের জিএম ওকে ফোন দিয়ে বলে যে স্যারের তো এরকম অবস্থা। পরে এখান থেকে খুশবু মানে কিছু ওড়না নিয়ে ওই স্যারের ওখানে যায় লোকেশন পর্যন্ত। ওদের বাসাও আর কি ওইদিকে নবোদয় উদ্যানে, আপনার ওই ঢাকা উদ্যানের ওইদিকেই, ওই ঢালটার ওইখানে এই ঘটনাটা ঘটেছে। আপনার চিনবেন হয়তো বা, নবোদয় জামে মসজিদ না খুশবু? নবোদয় জামে মসজিদ, ওখানে 2টা ব্রিজ আছে। হ্যাঁ, 2টা ব্রিজ আছে, ওখানে একটা লোহার ব্রিজ আছে আর একটা কাঠের পাকা ব্রিজ আছে। তো ওই জায়গায় আসলে ঘটনাটা ঘটেছে। যখন আসলে ওই গেল তখন অবস্থা খুবই কাহিল,
খুবই একদম অবস্থা, মানে ও আর হাঁটতেই পারবে না। পরে ওকে হচ্ছে আপনার কোনো মতে অনেকজন ধরে, পরে এই যে আলমানার হসপিটাল, হ্যাঁ সবচাইতে বাজে হসপিটাল, হ্যাঁ আলমানার হসপিটালে নিয়ে গেছে, নিয়ে গিয়ে হচ্ছে সেখানে ভর্তি করায়, ওর চিকিৎসা ওখানে। আমি তখনও জানি না। খুশবু যেটা করছে, আমার বাসায়, আমার হচ্ছে বাসার নাম্বারে ফোন দিয়েছে, তখন হচ্ছে আমার ভাসুর ধরে, আমার ভাসুর তখন চলে যায় ওই জায়গাতে, বললো চলে যাওয়ার পরে ওখানে এভাবে দেখে আমাকে তো জানাবে কিভাবে করে, আমি জানলে তো আমার জানি থাকবে না, আমি ওই অবস্থায় ওকে দেখি কিভাবে। এটা তো সবসময় আমি টেলিভিশনে বা মোবাইলগুলোতে আমি দেখতাম, এটা কিভাবে সম্ভব যেগুলো আমি দেখবো। পরবর্তীতে আমাকে ঠিক, আমি ঘুমাচ্ছিলাম ঠিক তখন মনে হয় 7:13 বা 7:20 বাজে, তখন আমার বাসা থেকে প্রচুর একটু মানে চিৎকার চেঁচামেচি আসতেছিল আর কি। পরে আমি ঘুম থেকে উঠে গেলাম, পরে আমারই হচ্ছে মানে ওর যে বড় আপু, ও কথা বলতেছিল ফোনে। তখন আমার আম্মু মানে আমার শাশুড়ি আম্মা ছিলেন হচ্ছে আপনার ইয়াতে, আপনার একটা বিয়ে খেতে গেছিল, ওখানেই থেকে গেছে আর কি, ওই দিনই আসতো। তারপর হচ্ছে ওনাকে ফোন দিয়েছিল, বললো যে মানে কোথায় তোমরা, আমি ঘুম থেকে উঠে আসছি। আমি বলছি কি হয়েছে। পরে আমার ভাগ্নিটা আমার আপুটাকে বললো যে চুপ চুপ চুপ, মানে মামুনি চলে আসছে আর কি। আমি বলছি কি হয়েছে, আমার না কেমন যেন মানে মন ছটফট করতেছিল। পরে হচ্ছে আপনার আমাকে বলে যে জাকারিয়া হচ্ছে মানে হসপিটালে অ্যাডমিট। আমি এটা শোনার পরে মা আমি কি করব, মানে হসপিটালে, ও হসপিটালে দেখি। আমি বললাম, আমি মাত্র কথা বললাম ওর সাথে, মাত্র কথা বললাম, আমাকে বললো লক্ষ্মী আমি ঢাকায় পৌঁছে গেছি। তো এটা কিভাবে সম্ভব যে এখন সে হসপিটালে? আমি বললাম কেমনে কি হয়েছে? বললো যে এখন কোনো কিছু আনসার দেওয়া যাবে না। হ্যাঁ আমাকে সবাই থামাইতেছে। পরে হচ্ছে আমি গেলাম হসপিটালে। যাওয়ার আগে আমার ওর সাথে কথা হয়েছে, তো আমাকে মনে হয় সান্ত্বনা দেওয়ার জন্য আমার হাজবেন্ড আমার সাথে খুব শক্ত মনে আমার সাথে আস্তে আস্তে কথা বললো যে বললো আমি ঠিক আছি, তুমি আসো হসপিটালে, আমি ঠিক আছে। ও না সবসময় ফান করে। আমি ভাবলাম যে ও ফান করলো। কারণ আমি যে হসপিটালে যখন গেলাম, ওর সারা গায়ে ব্যান্ডেজ করা, সারা গায়ে ওর রক্ত, এইসব দেখার পরে কে এখন পর্যন্ত রাতে আমাকে সবসময় জিজ্ঞেস করে যে আমি কবে স্বাভাবিক হব, কবে আসলে আমার হাতগুলো ঠিক হবে। ও মানুষের মানে হাতে, মানে আমার হাতেও কখনো খাইতে সে কমফোর্ট না, সে নিজের কাজ নিজে করতে কমফোর্ট, নিজের শেভ করবে, তারপরে নিজের হচ্ছে আপনার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে। সে এখন আমার উপর মানে ডিপেন্ড, তো সে একটু মানে কেমন ডিস্টার্ব ফিল করছে। আর তার তো অনেক কিছু হারিয়েছে, তার ড্রাইভিং লাইসেন্স, তার বিভিন্ন কার্ড, ব্যাংকের যে কার্ডগুলো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব হারিয়ে গেছে, সব নিয়ে গেছে ওরা। তারপরে আমাদের অনেক বেশ কিছু ইম্পর্টেন্ট লকারের চাবিগুলো মানে হারায় গেছে, নিয়ে গেছে ওরা, ওইগুলো নিয়ে গেছে। পরে হচ্ছে যখন আমি ওর কাছে যাই, ওর অবস্থা দেখার মতো না, আপনারা দেখলে আমরা বিশ্বাস করতে পারবো। আমার মনে হচ্ছে যে কেউ আমাকে আইসা বলুক যে এই তুমি উঠে যাও। এখন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখে মাত্র উঠে যাব। কি একটা অবস্থা, ওকে কি করে রাখছে। ও যদি আপনাদের চোখের সামনে আসতো আপনারা নিতে পারতেন না। আমি না দিনের বেলা কথা বলি, কিন্তু এই রাত আসলে আমার যে কি যন্ত্রণা হয়, এত বাজে যন্ত্রণা, এটা যেন আল্লাহ কাউকে না দেয়, সৃষ্টিকর্তা যেন এই ধরনের মানে পেইন যেন কাউকে না দেয়। এটা একটা এত কষ্ট। আপনার সাথে হচ্ছে না, আপনার হাজবেন্ডের সাথে, আমার সাথে হয়ে গেল তো তাও আমি বলবো যে ভালো। আমার হাজবেন্ডটা সবচাইতে, যে নাকি আমার জন্য সবচাইতে দামি মানুষটা, ওর সাথে হয়েছে। আমি তো সবসময় আসলে আমি কখনো ওকে আমি দেখাইও নাই আপনাদেরকে। ওকে দেখতেন যদি, ও খুব সুন্দর দেখতে, ও খুব সুন্দর থাকতে পছন্দ করে।
কিন্তু ওর এখন যে অবস্থা, ওই অবস্থায় না মানে সে এখনো বলে যে আমি কবে ঠিক হব বা নিজের হাতে সবকিছু করবো। ওকে কুপায় রাখছে, ওর 3টা জায়গায় হচ্ছে ওর রক কেটে গেছে। তো এখন ও বেড রেস্টেই আছে। আমরা যে আলমানার হসপিটালে ভর্তি করেছে সে সেখানে থাকবে না, ওখানকার সার্ভিস খুবই বাজে। আলমানার হসপিটালের সার্ভিস খুবই বাজে, নোংরা পরিবেশ, ডক্টররা মানে সার্ভিস খারাপ, নার্সদের সার্ভিস খারাপ, ওখানকার ম্যানেজমেন্টের সার্ভিস খারাপ, সবকিছুই খারাপ। এবং আমি আলমানার বিষয়ে হচ্ছে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, কিন্তু ওইটা নিয়ে আমি হচ্ছে মামলা করতে চেয়েছি, কিন্তু আমি আর আগাই নাই। আমি আর পারবো না, এগুলো এত কিছু নিতে আর পারবো না। আমরা অলরেডি এই ব্যাপারে মামলা করেছি যে ওর সাথে যেটা হয়েছে, ওর এখানে যখন মাথায় কোপা দিবে মানে কোপ দিবে, তখন সে যেটা করেছে আপনার হাত দিয়ে ও হচ্ছে এটা থামানোর চেষ্টা করেছে। হ্যাঁ, চেষ্টা করার পরে ওর এই জায়গাটার রক পুরা কেটে ফেলছে, তারপর এখানের রক কাটছে, তারপর আরো কয়েক জায়গার পিঠের তো অবস্থা খুবই বাজে অবস্থা। এবং ও যেদিন ওখান থেকে আসে ও একটা টি শার্ট পরে, যেটা হচ্ছে আমি কিনে দিয়েছিলাম। ওইটা অনেক মানে আপনার মানে মোটা কাপড়ের ছিল, ওইটার কারণে অনেক সে সেফ হয়েছে আর কি। ওটার কারণে নয়তোবা মানে পুরা পেট মেট কেটে যেত। ওকে যে অবস্থা করছে ওদেরকে নাকি ধরার মতো এখন মানে ওই আমি যখন পুলিশের কাছ থেকে এই ধরনের কথা শুনলাম আমি অবাক হয়ে গেলাম যে ওই রকম। আমি আজকে যখন পুলিশ আবার আসলো আমাদের বাসায়, আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা মানে উনি বলতেছিল জানেন যে হ্যাঁ মানে এই ধরনের মানে ওই ছেলে পুলেরা মানে কিশোর গ্যাংরা আপনার এই সময়টাতে ছিনতাই করে, ওই সময়টাতে। আমি বললাম আপনারা যদি জানেন তাহলে আপনারা স্টেপ নিচ্ছেন না কেন? ওইখানে অতিরিক্ত পুলিশ মানে ফোর্স দিয়ে দেন, যেন ওইখানে মানুষ, ওখানে তো মানে 2টা সেকেন্ড পর পর মার্ডার হচ্ছে। ওই যে জায়গাটা আপনার নবোদয়ের ওইদিকে আপু ভাইয়া আসলে মেন্টালি ভাবেও ডিস্টার্ব। ওর যেহেতু ফোন হারায় গেছে, ওখানে তার অনেক ডকুমেন্টস আছে, সবকিছু নিয়ে সে অনেক বেশি ডিস্টার্ব। আমরা তাকে হাসি খুশি রাখছি, বাট তার যেহেতু মাথায় আঘাত পড়েছে, মাথায় অনেক চাপাটি দিয়ে, তারপর হচ্ছে অনেক রকমের দেশীয় অস্ত্র দিয়ে ওর মাথায় আঘাত করেছে। তো ও এখন মানে মেন্টালি ভাবে প্রচুর ডিস্টার্ব, বাচ্চাদের মতো করে, মানে একদম বাচ্চাদের মতো করে। এদের জন্য কত মানুষ আপু শুধু কষ্ট না, এটা না মানে যন্ত্রণা, এত যন্ত্রণা, এই যন্ত্রণা আমি যখন দেখি আমার ফোনে, আমি শুধু কথা বলতেছি এই ওসির সাথে, তারপরে হচ্ছে ডিসির সাথে কথা বলতে হচ্ছে, ডিবি আমি যেখানে সবসময় কথা বলি আমার ফ্যামিলির সাথে, আমার হাজবেন্ডের সাথে সবসময় আমার কথা হয়, সেখানে আমার কথা বলতে হচ্ছে আপনার ডিসির সাথে, কেসের কতটুকু আগালো, তারপরে কখন কোর্টে কি করবে না করবে এগুলো নিয়ে এখন আমার কথা বলতে, আমার এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে না। এখন আমি যেখানে হচ্ছে সবসময় অফিস টু বাসা, হাজবেন্ডকে সময় দেওয়া, সব এগুলোতে ইনভলভ ছিলাম, এখন আমার থানায় যাইতে হয়, থানায় যাইতে ভালো লাগে না আমার। একদম ভালো লাগে না। 2টা মিনিট পর্যন্ত আমার শান্তি হয় না। অনেক বাজে অবস্থা, অনেক বাজে অবস্থা। বাংলাদেশের এত বাজে অবস্থা, প্রত্যেক জনের মুখে মুখে বলে যে বাংলাদেশ ছেড়ে এখন আমরা অন্য কোনো দেশে বসবাস করব, বাংলাদেশে এমন খারাপ অবস্থা। আর পুলিশও এই ধরনের কথা বলে যে আমাদেরকে ধাওয়া করে। তো চিন্তা করেন, যেই দেশে আপনার ছোট ছোট বাচ্চা পোলা পায়, তারা হচ্ছে আপনার অস্ত্র দিয়ে পুলিশকে ধাওয়া করে, তাহলে এই দেশ মানে কোন পর্যায়ে গেছে আপনি বুঝতে পারতেছেন। আমার যে আজকের যে আমার হাজবেন্ডের সাথে হয়েছে, আমি কত দূর পর্যন্ত এই কেসটা আগাবে আমি নিজেও জানি না। আদৌ কি
ওই অমানুষগুলারে ধরা মানে ধরতে পারবে কিনা আমাদেরকে বারবার বলছিল যে যেহেতু ওই দিকে হচ্ছে সিসি ক্যামেরা নাই বা সিসি ক্যামেরা কম, ওদিকে হচ্ছে একটু বস্তির জায়গা, তো ওই বস্তি এমন একটা জায়গায় পড়ছে, তো আপনার ওই 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 এলাকার সবচাইতে ওনাদেরকে যখন ইনকোয়ারি করতে যায় তখন তারা বলে যে কেরানীগঞ্জ থেকে আসে, এইগুলো ধাওয়া করে, এটা বলে। আচ্ছা আমি আপনাদেরকে একটু করি, আমরা যদি কেউ এখানে থেকে থাকেন যে আমার কোনো রকমের আপনারা হেল্প করতে পারবেন, কোনো রকমের হেল্প করতে পারবেন, এটা শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য না, আমার হাজবেন্ডের জন্যই না, এটা বাংলাদেশকে সেভ করা বা আপনার বাংলাদেশ এখন একটা মানে ভাইরাসে পরিণত হয়ে গেছে, মরণ ভাইরাস। আমরা তো করোনাটাকে খুব মানে নিমেষে এটাকে করেছি, বাট এটা একটা মরণ ভাইরাস হয়ে গেছে। আপনার পাইলে আপনাকে পুরো নিঃস্ব করে কেটে কুটে রাস্তায় ফেলে রাখবে। আমার ওই সময়টাতে যদি সিমি না থাকতো, সিমি যে নাকি আমার হচ্ছে টোকিও স্কয়ার মার্কেটে হচ্ছে যিনি ম্যানেজার ইয়াতে আছেন, ও যদি না থাকতো আমার হাজবেন্ডের আপনার ব্লাড পড়তে পড়তে একসময় সে আর মানে কিছু একটা হয়ে যেতে পারতো। এত খারাপ অবস্থা ওইখানকার। মানে আমি একটু রিকোয়েস্ট করবো যদি কেউ এখানে থেকে থাকেন লাইফটাকে প্রচুর শেয়ার করেন, শেয়ার করাটা অনেক ইম্পর্টেন্ট, শুধু আমার জন্য না, এটা আপনারা তুমি চিন্তা করেন আমার লাইফটারে পুরো তছনছ বানায় রাখছে। আমার লাইফে আর কেউই নাই আমার হাজবেন্ড ছাড়া, আমার লাইফে আর কেউ নাই। আমার হাজবেন্ড আমার এত সবকিছু, আমার হাজবেন্ড ছাড়া আমার কেউই নাই। আমি যখন ওর ওই অবস্থা দেখছি আমার পুরো মানে অবস্থা তারা একেবারে খারাপ করে ফেলছে। এখন আমি এই হাসতেছি, এই কথা বলতেছি, এই কান্না করতে হচ্ছে আমার, কেন? না আপু, আমরাও এইটাই সন্দেহ করতেছি। আঘাতগুলো এমন এমন জায়গায় ওরা মাথায় কোপাইতে চাইছিল, ওরা আমার হাজবেন্ডের মাথায় কোপাইতে চাইছিল। ওর হাতে একটা ব্যাগ ছিল, ওইটাও আমি কিনে দিয়েছিলাম। তো আমি যখন ওর জন্য জিনিসপত্র কিনি সবসময় হচ্ছে একটু আপনার টেকসই বা একটু আপনার এরকম টাইপের জিনিস কিনি। তো ওই ব্যাগটা এত মানে ছিল যে মানে আপনার খুব হেভি ব্যাগ ছিল, ও সবসময় ওটা নিয়ে মানে ঘোরাফেরা করে। তো ওই ব্যাগটা দিয়েও সে যখন এরকম নিজেকে প্রোটেক্ট করবে ওই সময়টাতে তার এখানে তো মানে কেটে গেছে, আঙুলটা পড়ে যাওয়ার অবস্থায়। আপু আইনের আওতায় নিয়ে আসবো, আমি মামলা করেছি। আমার মতো মেয়ে, আমি খুবই সাধারণ একটা মেয়ে, এইগুলা যে করতে হবে আমার জীবনে কোনো একবার এগুলোতে পড়তে হবে আমি নিজে কখনো ভাবি নাই। আমি খুব সাধারণ একটা মেয়ে, এইসব মামলা টামলা আমার বাসায় পুলিশ আসবে, ইনকোয়ারি করবে, আমার হাজবেন্ডের এই অবস্থা হবে, আমি কখনোই ভাবি নাই। এটা কখনোই ভাবি নাই এভাবে যে হবে, আমি কখনোই ভাবি নাই। কি থেকে কি হয়ে গেল আমি মাত্রই কথা বললাম, এর মাঝখান দিয়ে সব মানে মিনিটের মধ্যে যাদের কোনো মানে মায়া দয়া নাই এদেরকে পাওয়ার পরে আর আমাদের বাংলাদেশের মানে এই আপনার যে আমাদের যে ইয়াগুলো কি বলে এটাকে, আপনার যে আইনগুলো খুবই পরিমাণে উইক। তারা যেটা করে তাদেরকে ধরার পর 1 মাস 1.5 মাস পর ছেড়ে দেয়। এইগুলোর এর জন্যই তো তারা হচ্ছে আপনার একটু বেশি মানে লাই পায়। মানে এমন বাজে অবস্থা আপনার ওই দিনও মানে মাত্র আমার হাজবেন্ডের সাথে এই ঘটনা ঘটে, খুশবু এরকম চোখের সামনে আবার এরকম একটা ঘটনা দেখে। মানে এটা মিনিটের পর মিনিট হচ্ছে। ভাই আমরা কি করলাম পুরা জানেন আপনারা যে বেশি পরিমাণে স্বাধীন করতেছেন এখন কোন জায়গায় আসছে। আগে যে জায়গায় এত পরিমাণে সেফ, আমি এখন যে মানে বাসা থেকে বের হবো, আমি অফিস থেকে বের হয়ে যখন বাসায় যাব, এটারও তো কোনো নিশ্চয়তা নাই। মাথা একেবারে খারাপ করে ফেলছে সবকিছু। আমি কাকে দোষাবো এখন? কোন জায়গায় ওই সময়
আমাকে পুলিশ বলতেছিল তখন ওই দিন মানে কবির নামে একটা কি যেন মানে আপনার ওখানে ইন্সপেক্টর ওখানে ছিল, ডিউটিরত ছিল, কই ছিল না, থাকতো ও এত পরিমাণ চিৎকার চেঁচামেচি করছে, এত চিৎকার চেঁচামেচি করছে, প্রচুর চিৎকার চেঁচামেচি করছে। আরে ভাই জানটাকে রক্ষা করার জন্য মানুষ এমন চিৎকার দেয় যেটা আপনি নিতে পারবেন না কানে। এরকম চিৎকার দেওয়ার পরেও কেউ আসেই নাই কেউ। বলে যে ওইখানে অতিরিক্ত পুলিশ আপনার এই দেওয়া মানে সাপোর্ট দেওয়া না, ছিল না, একদমই ছিল না। আপনার এটা হয়েছে ওই কোথায় এক্স্যাক্টলি লোকেশনটা বলো তো? ওই ঢাকা উদ্যান খাল থেকে নামতে নবোদয় কনভেনশন সেন্টার, যারা মোহাম্মদপুর এরিয়াতে থাকে এই লোকেশনটা সবাই আপনারা অবগত, কারণ অনেকে হচ্ছে নবোদয় থেকে বাজার ঠিক আমাদের সিয়া মসজিদ আসতে এই রাস্তাটার পরে। অ্যান্ড এটাকে এক নামে সবাই চিনে যে বেড়িবাঁধ, মানে এটার নাম শুনলে শরীরের প্রত্যেকটা পশম হচ্ছে শিউরে ওঠার মতো। আসলে মানে খুবই ওইখানে এমন একটা জোন যে পুলিশরা নিজেরাও যেতে ভয় পায়। যখন ঢুকে ওইখানে হচ্ছে কাউকে পাওয়া যায় না, কোনো কিছুর অস্তিত্ব থাকে না, মানে ধুলো মাটি বালু ছাড়া। তো ওনাদেরকে যেটা করে পেছন থেকে অ্যাটাক করা হয়। তো পুলিশ মানে এরকম টিনেজার বাচ্চাদের ভয় পায়, সেখানে আমরা তো সাধারণ পাবলিক, মানে খুবই সাধারণ। আমার এই আপনার মামলাটা আদাবর থানার ইয়াতে হয়েছে মামলাটা। আর যেহেতু ওই যে এখানে লেখা আছে নবোদয় জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর, হ্যাঁ, থানা হইতে আপনার দূরত্ব আনুমানিক 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে, অলরেডি মামলাতে এটা লেখা আছে। আর 5 এপ্রিল এটা হয়েছে। আমরা আসলে মানে এমন পরিস্থিতি ছিলাম না যে আমরা করে মানে খুব তাড়াতাড়ি গিয়ে আমরা মামলা করে ফেলবো। পরে আমরা এটা 2-3 দিন পর মামলা করেছি। মামলা করে দেন হচ্ছে আমরা আসলে, আর আমি অনেক আগেই লাইভে আসতাম, আপনাদেরকে এটা ইনফর্ম করতাম। আমি অলরেডি আপনাদেরকে পিকচার দিয়েছি, আপনারা দেখেছেন তো, মানে কি অবস্থা করে ফেলছে। এটা মানে আপনার সাথেও হয়ে যেতে পারে। আমরা সবাই যেটা করব, এই লোকেশনটা যে কতটা পরিমাণে, এই লোকেশনটার বিরুদ্ধে কি করা যায়। এই বস্তিটার কারণে সবকিছু হচ্ছে। এই যে বস্তিটা, আমার কথা হচ্ছে যে বস্তি উচ্ছেদ করে দেওয়াই ভালো। মানে যেখানে আপনার বস্তিটার কারণে এই ধরনের ক্রাইম গুলো হচ্ছে, আপনার স্পষ্ট ওইগুলো হচ্ছে বস্তির ছেলেপুলে গুলাই, তারা অনেক ওখানকার লোকেশনটা তো অনেক মানে বড়, এরিয়াটা তো অনেক বেশি বড়। তো ওই যে মানে ওই বড় এরিয়াটার মানে ইয়ার কারণে আবার ওখানে সিসি ক্যামেরা, ওখানে যে মসজিদের সিসি ক্যামেরা ওইটাও আছে কিনা পুলিশরা এটাও শিওর না। ওইখানে যে আপনার হয়েছে মানে কি বলে এটাকে, ওখানে যে কিছু হবে, কিছু দেখার কোনো স্কোপ নাই, কারণ কোনো সিসি ক্যামেরা নাই। আপু ভাইয়া এখন ভালো নেই, ভাইয়া হচ্ছে আপনার একটু বাচ্চাদের মতো হয়ে গেছে। মানে আপনার এটা মানে কয়েক সেকেন্ড পর সেকেন্ড ওর হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ হয়, ও খুবই মেন্টালি ভাবে ডিস্টার্ব। না আমি ছাড় দিব না, আমি কেন ছাড় দিব? আমি ছাড় দেওয়ার মতো মেয়ে না, আমি মোটেও ছাড় দেওয়ার মতো মেয়ে না। আর আপনার মানে ছেড়ে দেওয়ার মতো কোনো কাজও এটা হয়নি। আমি আজকে সারাটা দিনই আসলে এই ওসি মসি এদের সাথে কথা বলতে বলতে আমার মানে মুখটা ব্যথা হয়ে গেছে। সারাটা দিন এদের সাথে কথা বলতে হয় আমার, যে কি অবস্থা, কেমন কি করছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আইনের আওতায় করেছি এবং এটা মামলা হয়েছে, মামলা দায়ের করেছি গতকালকের আগের দিন এটা আসলে আপনার কোর্টে গেছে। এরপর হচ্ছে আমরা আপনাদের সাথে লাইভে আসি। আর এই হচ্ছে আপনার আইনের কথা বলছে, দেশে কি আইন আছে নাকি? স্ট্রংলি তো কেউ কোনো কেস দেখে না। মানে যেখানে আইন হচ্ছে টাকার কাছে বিক্রি হয়, এখানে তো আইন কিছুই নেই। নিজেদেরকে একটু বসান মানে আমাদের জায়গায় হয় না। মানে আমি খুশবু নিজেও এতদিন যখন নিউজ ফিড ঘেটেছি, ও আচ্ছা এই মানুষটার চিন্তাই হয়েছে, ও আচ্ছা ওনার শরীরের একটা অংশ কেটে ফেলেছে। বিষয়টা না ভাই, আপনি কখনো এই ফিলটা মানে যে পেইনটা, এটা আপনি কখনো ফিল করতে পারবেন না যখন আপনার কাছের কারোর সাথে হবে। আপনার নিজের অনেক মানে স্পেশাল কেউ বা পরিবার পরিজন আত্মীয় স্বজন বা একদিন হলেও পরিচিত সে, আপনি তখন ফিল করবেন যে আপনি এতদিন নিউজ ফিডে যাদেরকে দেখেছেন তাদের অবস্থাটা কেমন ছিল। নিজের অবস্থানে দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝা যায় না।
আপনাদের যে এখানে আমি কমেন্টগুলো দেখছি খুব মনোযোগ দিয়ে, আইনের আওতায় নিয়ে আসেন। এই দেশে কি আইন আছে? আইনের আওতায় নিয়ে আসবো। আচ্ছা, কোন রকম কষ্ট করে ধরাই দিব, মানে অ্যারেস্ট করবে, এটা সেটা করার পর 2 দিন পর দেখবো যে পাংখা লাগায় বুকে বাতাস লাগায় ঘুরতেছে, 2 দিন পর আরেকজনকে কোপানোর প্রিপারেশন নেবে। এটাই তো হচ্ছে, এটাই হয়, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। আমরা আসলে কি বলবো, এই দেশে এত হচ্ছে মানে আপনার মাদক সেবন এত পরিমাণের, আর এইসব হচ্ছে কি মানে আমি স্লাইন ইউজ করবো না, এরা যখন মানুষদেরকে কোপানোর বা ক্ষতি করার প্রিপারেশন নেয়, এটা কিন্তু মানে সেন্সে থাকে না। এরা প্রচুর পরিমাণে মাদক সেবন করে, প্রচুর পরিমাণে। আর এরা যখন মাদক সেবন করে, এদের তো কোনো সেন্স হিতাই জ্ঞান বুদ্ধি কিছুই থাকে না যে কার সাথে করছে, কি করছে। আর এরা দ্বিতীয়বার যে মানুষটাকে ক্ষতিগ্রস্ত করেছে, তাকে কুপিয়েছে বা শরীরে কোনো একটা অংশ ধরেন কেটেই ফেলছে, দ্বিতীয়টা ওই মানুষটাকে দেখে কখনোই চিনবে না যে আমরা এর আগে হচ্ছে ক্ষতি করেছিলাম, কারণ ওরা সেন্সে থাকে না ভাই। আমি এখন বলি লাইভে, আমি এটা এতদিন মানে বলতে পারিনি। আমি যখন আমাকে সিমি আপু ফোন দেয় যে খুঁজবো স্যারকে পেয়েছি, আমি স্যার এখানে কি করে, স্যার তো এইসব রাস্তাঘাটও চিনে না, ওখানে অটোওয়ালার হাত ছিল যে ওনাকে বলছে এই রাস্তা থেকে গেলে ইজি হবে। তখন সে আসলে খুবই মানে সহজ সরল মনের একজন মানুষ, অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি ওপেন, অনেক স্নেহ করে। মানে আপনারা তো ওনাকে কখনো দেখেননি, আসলে বললেও আপনাদেরকে বোঝাতে পারবো না, মানে আমার যে হচ্ছে যে কথার ভিত্তিগুলো আপনাকে বোঝাইতে পারবো না। যখন আমি রাতে যে ড্রেসটা পরে অ্যাকচুয়ালি ঘুমাই, ওই ড্রেসটা পরে আমি দৌড়ে একটা এক্সট্রা ওড়না নিয়ে চলে আসি, যখন আমি শুনি তার বডি থেকে প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে। আর উনি হচ্ছে মাশাআল্লাহ অনেক হোয়াইট স্কিন টোনের একটা মানুষের, যখন অনেক পরিমাণ ব্লিডিং হয়, আমি খুব কাছ থেকে তাকে দেখছিলাম যে ওনার ফেস বডির অংশগুলো আস্তে আস্তে কেমন যেন ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে, হয় না অনেক পরিমাণ ব্লিডিং হলে। মনি আপু, আমরা আগে পুলিশের কাছে গেছি, কারণ দেখি ওরা কি স্টেপ নেয়। আমি তো এটা শেষ দেখবই, কারণ দেখেন মানে আমার সাথে হয়ে যাওয়ার পরে আমি এসব মানে আমি আগে পুলিশ দেখে আমি একটু ঘাবড়ে যাই। আমি পুলিশের গাড়ি দেখতে পারি না, আমি পুলিশের পোশাকটা আমি একটু কেমন যেন আমার কেমন যেন লাগে। হ্যাঁ, ওদেরকে আবার কেমন যেন আমার মনে হয়। তো এখন দেখেন আমি থানায় যাই, আমি থানায় গিয়ে আমি মামলা করছি, আমি সবকিছু ওনাদেরকে বলছি, হ্যাঁ লোকেশন দেখাতে হবে, হ্যাঁ আমি যাব। মানে আমার মধ্যে কি পরিমাণে যে চেঞ্জটা আসছে, এগুলো হওয়ার পরে মানুষকে অলরেডি আপনার যে মানুষটার সাথে হয় আপনার সৃষ্টিকর্তা সহায় হন, তখন হচ্ছে তার মধ্যে আলাদা করে একটা ইয়া দেয়, ঠিক আছে, একটা হচ্ছে সাহস দেয় বা শক্তি দেয়। এখন আমার সাথে যেহেতু এটা হয়েছে, আমি এটা শেষ দেখেই ছাড়বো। আর অবশ্যই আপনারা যেটা করবেন, আপনারাও শেয়ার দিবেন। এই জিনিসটা হচ্ছে এত পরিমাণে শেয়ার দিবেন যে এই ধরনের, বিশেষ করে আপনার ঢাকা উদ্যান, নবোদয় যে জামে মসজিদ, তারপর হচ্ছে ওই দিকের যেই বেড়িবাঁধ, হ্যাঁ এইসব জায়গায়, মানে এই জায়গাগুলোতে আমরা সবাই একটু শেয়ার করব, জানাবো সবাইকে যে এইগুলোতে আসলে পুলিশরা হচ্ছে ইনফর্ম করেছে, তারা হচ্ছে রাত হচ্ছে আপনার ওই 8টার পরে, আর ঠিক আপনার ভোরবেলা আর হচ্ছে 12টার পরে এই জিনিসগুলো একটু বেশি ঘটায়। এই ধরনের চুরি চামারি বলেন, আচ্ছা চুরি করতো, ছিনতাই করতো, আচ্ছা করুক, মানুষকে মেরে কেন যেতে হবে? পুলিশ কিছু করে না, ওর র্যাব সবটা দেখে বলবো। মনি আপু, আমি বুঝতে পেরেছি, আমরা স্বয়ং হচ্ছে আপনার ডিবি প্রধান আপনার মিস্টার হচ্ছে রেজাউল মালিক, ওনার সাথেই হচ্ছে আমরা দেখা করেছি, যিনি ডিবি প্রধান আছেন, অতিরিক্ত পুলিশ কমিশনার, ওনার সাথে আমরা দেখা করেছি। আর এরপর উনি হচ্ছে এইটা হস্তান্তর করেছেন হচ্ছে ডিসি প্রধান আপনার স্যার মিজানের কাছে। তারপর মিজান স্যার হচ্ছে যেটা করেছেন, এরপর হচ্ছে উনি হচ্ছে আপনার আদাবর থানার যেই ওসি আছেন, ওসি হচ্ছে ওসি জাকারিয়া, ওনার কাছে হচ্ছে এটা মামলাটা নিতে বললো। আর আমরা যখন হচ্ছে প্রথম মোহাম্মদপুর থানায় যাই, ওনারা প্রথমে মামলাটা নিতে চাই নাই, তো এখন মামলাতে এটা আছে, মামলা করেছি আমরা। তো এখন হচ্ছে এটা কোর্টে গেছে, আমরা দেখি কি হয়, কি শুনানি আসে বা কি হয় না হয়, আমরা সবকিছু আপনাদেরকে আপডেট জানাবো। আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য সবাই একটু দোয়া রাখবেন, দোয়া করবেন যেন সবকিছু
আসলেই ঠিক হয়ে যায়, আর এই ধরনের মরণ যন্ত্রণা যেন কারোর সাথে না হয়। আর আপনারা খুবই সেফ থাকবেন। বিশেষ করে শ্যামলীতেও এই ঘটনা ঘটে। শ্যামলী আবার মিরপুরের যে এক রাস্তায় একটা ইয়া আছে না, ওই জায়গা শ্যামলী আর মিরপুরের হচ্ছে মাঝখানে যে রাস্তাটা পড়েছে না, ওই জায়গায় হচ্ছে এই ইয়াটা আপনার এই ঘটনাটা ঘটে। আর আপনার ঘটে হচ্ছে ওই জিয়া উদ্যান, সরি আপনার ঢাকা উদ্যান, নবোদয়, এই ধরনের মানে ওখানে নাকি একটা বস্তা আছে, এটা পরিমাণে করে করেছে, সব করে দেখবে তোমার কাছে আপু। এইটা আমরা আসলে ইয়া করেছে, বাট এখন এগুলো নিয়ে আমি মানে কথা বললে হয়তো বা অন্য হিটে বিপরীত হইতে পারে। কাছের মানুষ করেছে নাকি দূরের মানুষ করেছে, কারণ তারা কিভাবে করে জানে যে আমার হাজবেন্ড ওই সময়টাতে আসতেছে, তারপর হচ্ছে টাকা নিয়ে আসতেছে বা ইয়া নিয়ে আসতেছে, এটা কিভাবে করে জানে? এটা আসলে আমার কাছে ইয়া নাই। তার কাছে হচ্ছে নগদ 1 লক্ষ টাকাও ছিল, তার ব্যাংক কার্ড ছিল, তার 2টা ফোন ছিল। তো 2টা ফোন ছিল। এখন বলতে পারেন ও এত কিছু নিয়ে উনি বের হলো কেন? উনি হচ্ছে ওনার একটা কাজে গেছেন, একটা কাজের উদ্দেশ্যেই গেছেন, ওই কাজ থেকে ফেরার পথে এই ঘটনা। কাজে গেলে তো মানুষ অবশ্যই নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে যাবে, এগুলো তো আসলে রেখে গেলে বিজনেসের পারপাসে যেহেতু গেছে, কাজ হয় না, এগুলো নিয়ে যাবে। আপু এটা 5ই এপ্রিল এই ঘটনা ঘটে। আর এখন মানে আমার আম্মু জান থেকে শুরু করে আমার শাশুড়ি আম্মু, ও খুবই মেন্টালি ভাবে ডিস্টার্বড। মানে সবাই এখন কেউই স্বাভাবিক না, হ্যাঁ কেউই স্বাভাবিক না, সবাই হচ্ছে আপনার একটু মানে ডিস্টার্ব। এবং সবাই আপনাদের কাছ থেকে দোয়া চায় যেন আমাদের এই মানে লাইফটা একটু স্বাভাবিক হয়। আমাদের তো ব্যবসার প্রচুর লোকসান হয়েছে, প্রচুর লোকসান, ইউ হ্যাভ নো আইডিয়া। মানে সব দিক থেকে আমাদের আসলে ইয়া হয়েছে, সব দিক থেকে। আমি ওই আপনার যেহেতু আলমানার হসপিটালের হচ্ছে এমডির সাথে যখন আমি কথা বলেছি, উনি অনেক ভদ্র লোক, অনেক ভালো লোক। তো ওনার ব্যাপারটা আসলে চিন্তা করে আমি আলমানার হসপিটালের মানে আপনার ভেতরে যেই ঘটনাটা, আরেকটা ঘটনা ঘটে আমাদের সাথে, পরপর 2টা দুর্ঘটনা ঘটে। এটা এই জন্যই আমরা নিজেরাও হচ্ছে একটু মানে গেস করছি বা সন্দেহ করছি এটা কারো প্ল্যান হতে পারে। কিন্তু যখন হচ্ছে আমরা আলমানার হসপিটাল হচ্ছে, জাস্ট আমি বললাম যে আলমানার হসপিটাল হচ্ছে খুবই বাজে একটা হাসপাতাল। ওইখানে আপনারা মানে যদি মানে ভালো চিকিৎসা আপনি যে কোনো জায়গায় পাবেন। ওখানে যে মানে আহামরি চিকিৎসা এরকম না, খালি টাকা গুনবেন, টাকা গুনে ওনাদেরকে দিবেন, বাস। এইটাই হচ্ছে আলমানার হসপিটালে, আর কিছুই না। কোনো সার্ভিস ওরা গুড দেয়নি। আজ মানে শুরু থেকে আমরা প্রচুর হয়রানির শিকার হয়েছি আলমানারে। আর একটা বড় ঘটনা ঘটে, ওইটা আমি বলতে চাচ্ছি না লাইভে, যেহেতু হচ্ছে আমরা অলরেডি এমডির সাথে কথা বলেছি, উনি খুবই ভালো মানুষ। জাস্ট এইটাই বলে রাখ, এটা জানানোটা আপনাদের জন্য দরকার ছিল। জাস্ট এইটাই মাথায় রাখেন, আলমানার হসপিটাল মানে ওনাদের ম্যানেজমেন্ট, ওনাদের সিকিউরিটি সবকিছুই আনসেফ, কোনো কিছুই সেফ না। তো ওই আলমানার থাকা অবস্থায় আসলে একটা এক্সপেরিয়েন্স হলো আমার, একটা শিক্ষা হলো আমার, বড় রকম একটা শিক্ষা, যেটা আসলে মানে মানুষের জীবনে একবার এরকম আসে। তো আমার জীবনে তো বারবার করেই আসলো, হ্যাঁ। আর আলমানার হসপিটালে আমি আর দ্বিতীয়বার যে কখনো পা ফেলবো, এটা আমার আর মানে এইটা আমার ওদের আন্ডারে মানে চিকিৎসাধীন থাকলে আপনি বিশ্বাস উঠে যাবে যে ডক্টররা ভালো হয়, হসপিটালের লোকরা ভালো হয়, হসপিটালের মানুষরা হচ্ছে অনেক মানবিক হয়, বা ওরা অনেক এইগুলোতে আপনাকে সাপোর্ট দিবেন না। আলমানার একদম অপোজিট। আর ওখানে একটা বড় ঘটনা ঘটে, এবং এটা হচ্ছে এক প্রকার আপনার ওই কি বলে এটাকে ইয়ার শিকার হয়েছে, প্রতারণার আর কি। আপনার মতো সেম ঘটনা কক্সবাজারে ঘটেছিল। আপু এখন বাংলাদেশের আপু কাউকে বিশ্বাস করেন না, আমি এখন কোনো মানুষকে বিশ্বাস করতে পারি না, কোনো কাউকে বিশ্বাস। কাজল আক্তার মিম আপু একটা কমেন্ট করেছে যে আপু ভাইয়ার সাথে কি কারো কোনো শত্রুতা আর কি ছিল কিনা? থাকবে কেমনে ভাই, উনি হচ্ছেন আপু মানে এমন একজন মানুষ, মানে আমার দেখা, উনি আমার মানে বড় ভাই, আমার স্যার, উনি
কখনো কি নিজের এমপ্লয়ীদেরকে এমপ্লয় মনে করেন না, কখনো নিজের হেল্পিং হ্যান্ড মনে করেননি। ওনার সাথে যদি আপনি 1 মিনিট বসেন, কথা বলেন, ওনার বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ যেমন আপনি মুগ্ধ হতে বাধ্য। এরকম অমায়িক একজন পার্সন যে বলে না, মানে আমরা ছোটবেলা থেকে এই মুরব্বীদের মুখে একটা কথা শুনি যে ভালো মানুষের সাথে খারাপগুলো কেন যেন আনফর্চুনেটলি বেশি হয়ে যায়। তো এটাই আর কি। আমি আমার এই 4 বছর হয়ে যাচ্ছে প্ল্যাটফর্মে, আমি অনেক আপন, ভাইয়া আপু আমার অনেক বেশি আপন। কখনো আমি দেখেছি স্যারের যদি 103 থেকে 4 ডিগ্রি জ্বরও থাকে, উনি অফিসের সবার সামনে থাকে, উনি সবাইকে কাজে সাপোর্ট দেয়। মানে কখনো আপনার কাজ করতে পেন লাগবে না, যে না, উনি খুব উৎসাহ দেয়। ওই মানুষটাকে ছাড়া আমরা 4-5টা দিন কিভাবে আছি, মানে চোখের সামনে নেই, তার টেবিল আছে, তার ডেস্ক আছে, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং, বাট ওই পার্সনটা নেই। মানে এটা বোঝানোর মতো আর কি শক্তি সামর্থ্য আমাদের কাছে রাইট নাও নেই। প্রচন্ড দৌড়াদৌড়ি, ছোটাছুটি, মানুষটার দিকে তাকানো যাচ্ছে না, এরকম একটা অবস্থা। জলবাস হাসি ঠাট্টা করে এসেই, হ্যাঁ খুঁজবো কি অবস্থা, কি খাবেন, কোথায় আজকে ঘুরতে যাবেন, এত সেজেছেন কেন। খুব অমায়িক একজন পার্সন, মানে আপনি যে তার এমপ্লয়ি এটা সে কখনো আপনাকে বুঝতেই দিবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। তবে ওনার কোনো শত্রু আসলে নেই, ভালো মানুষ। অ্যাকচুয়ালি যদি বলতে যাই কপালে ছিল, হয়তো হয়ে গেছে, এটাই। তো আপনাদের যে সহযোগিতার প্রয়োজন সেটা হচ্ছে আপনারা অনেক বেশি বেশি শেয়ার করবেন লাইফটা। ওনার জায়গায় আজকে আপনার বাবা হতে পারেন, আপনার ভাই হতে পারতেন, আপনার নিজের হাজবেন্ড হতে পারতেন। তো আপনাদেরও একটু সেফলি চলা উচিত, আর বিষয়টা সবাইকে একটু আপনারা ছড়িয়ে দিবেন। এই দিকটাতে আপনাদের সহযোগিতা মানে এখন তো কামনা করছি। আমরা যেহেতু মামলা করেছি, মামলা আসলে এটা আপনার কোর্টে যেহেতু এটা যাবে, হ্যাঁ চলে গেছে অলরেডি, হ্যাঁ। তো এইটা হচ্ছে আপনার যেন খুব সঠিকভাবে এই জিনিসটা আপনার হয়, আর যেন আসামিদেরকে ধরতে পারে। এগুলোতে আর কি কি মানে বললে আসলে হেল্প পাওয়া যায়, আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া নাই, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, মানুষটা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আমরা মানসিকভাবে যেন স্বাভাবিক হয়ে যাই, পুরো আমাদের ফুল ফ্যামিলি যেভাবে আছে আর কি, মানে ছড়িয়ে ছিটিয়ে। তো মানে অনেক বেশি দোয়া, আমি হাত জোর করে স্পেশালি বলবো যে আপনাদের দোয়া ছাড়া আমরা অ্যাকচুয়ালি কিছুই না। অনেক অনেক বেশি দোয়া করবেন, স্পেশালি আপনাদের ফেন্সি আপুর জন্য, ওনার হাজবেন্ড, ওনার পরিবার, কেউ আসলে মানসিকভাবে ঠিক নেই। আমার নিজের চোখে দেখা, আমরা অনেক কাছ থেকে দেখছি। আপনারা এখনো আমাদের হচ্ছে কি ডিসপ্লেতে দেখছেন অ্যাজ লাইক একটা লাইভ, একটা হচ্ছে নিউজ ফিডের মতো বা রিলস, বাট আমরা আপনাদেরকে আমাদের অবস্থানটা বোঝাতে পারবো না কোনোভাবেই। অনেক বেশি দোয়া করবেন। মানে এখন এই অবস্থায় আপনাদের দোয়াটা অনেক বেশি প্রয়োজন। প্রথমত মানুষটার সুস্থ হওয়া, তার পরিবার পরিজনগুলো স্বাভাবিক হওয়া, দেন যিনি ওনার ওয়াইফ মানসিকভাবে মানে মেন্টালি ফিজিক্যালি টোটালি ডিস্ট্রয়, ওনাকেও আপনারা যতটুকু পারেন একটু মানে মেন্টালি সাপোর্ট দেওয়ার ট্রাই করবেন। এখন দেখা যায় আমরা সবকিছু নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি, আপনাদের সাথে কমিউনিকেশন একটু কম হচ্ছে। আপনারা দোয়া করেন যেন একেবারে পুনরায় ওই অবস্থানের মতো আমরা ফিরে আসতে পারি, হাসি খুশি মুখ নিয়ে খুব স্বাভাবিক একটা অবস্থান নিয়ে। এটাই হচ্ছে আমি চাবো আপনাদের কাছে। আপনারা এটা নিয়ে দয়া করে কোনো গসিপ, কোনো গুজব এগুলো করবেন না, এটা খুবই খারাপ একটা জিনিস। যদি পারেন দোয়া করবেন, এই বিষয়টা সবাইকে একটু শেয়ার করবেন। এর বাইরে কিছুই চাচ্ছি না আপনাদের কাছে, একদমই কিছুই না। যেটা প্রয়োজন আপনাদের অনেক অনেক। এই মামলাটা আসলে যেন হচ্ছে ওইভাবে করে আমরা ফলাফলটা পাই, সবাই একটু ইয়া করবেন, একটু মানে যেভাবে সহযোগিতা করা যায় আপনারা নিজের একটু ইয়াতে একটু করবেন, নিজের দিক থেকে করবেন, সবাই পাশে থাকবেন। আর আমরা হচ্ছে এটা মানে অলরেডি হচ্ছে আমরা আমাদের যেই ইয়া আছে, ওই যে যিনি হচ্ছে আমাদের অ্যাডভোকেট আছেন, ওনার সাথে কথা হয়েছে, এটা মানে নিউজ করবে। আর নিউজে আসলে কি মানে নিউজ করাটা আসলে উচিত, কারণ হচ্ছে পুরো দেশটা এত পরিমাণে বাজে হয়ে গেছে, পুরা বাজে হয়ে গেছে। এখন আপনার পুলিশকে মানুষ আর ভয় পায় না, দেশের আইনকে আর মানুষ ভয় পায় না, মানুষ ভয় পায় এই 18, 20, 19 বছরে হচ্ছে যে কিশোর গ্যাং বলে না, এদেরকে ভয় পায়। মানে এদেরকে এত পরিমাণে মানুষ ভয় পায়, মানে এটা তো এরকম তো মানে প্রসিডিউর তো এভাবে আসবে না, প্রসিডিউর আসবে মানুষ আইনকে ভয় পাবে। মানুষ তার যে মানে বাজে কর্ম, সে যে এই ধরনের খারাপ কাজ করছে, সে করতে তার হাত কাঁপবে, সেখানে হচ্ছে আপনার মুহূর্তের মধ্যে মানে মিনিটের মধ্যে তাকে কুপায়া তারপরে চলে যাচ্ছে।
আপু অবশ্যই দোয়া করবেন। এখন আপু মানে সে প্রচুর ডিস্টার্ব, সে সারাটা দিন ঘুমায়, সে ওষুধ খায়, ঘুমায়, প্রচুর পাওয়ারফুল আসলে মেডিসিন ওকে দিচ্ছে। আর যেহেতু ওর আসলে মেডিসিন খাইতে ভালো লাগে না, ও তো কখনো, ও এত ফিট, সে কোক খায় না, সে অতিরিক্ত লবণ খায় না, সে হচ্ছে আপনার বাজে এই যে বাইরের যে খাবার দাবার টোটালি খায় না, সে এত ফিট। এর কারণেই হয়তো বা ওর যে যতটুকু ব্লাড গেছে, মানে এত ব্লাড গেছে, তারপরও যে সে ডক্টর বলছে যে মানে আপনার ওনার কন্ডিশন, মানে ওনার হেলথ কন্ডিশন মানে খুবই মানে স্ট্রং আর কি, যার কারণে ও আপু টেনশন কি, মানে টেনশনের ব্যাপার এখন হচ্ছে কি যে ওকে জাস্ট আমি ঠিক করতে পারলেই হয়েছে। হ্যাঁ, ও এখন যখন তখন মানে এই মানে ও এখন এত মেন্টালি ভাবে ডিস্টার্ব হয়ে আছে, সে যখন তখন যাতা করে, মানে এই আপনাকে কথায় মানে বলবে আবার চুপ থাকবে, এরকম আর কি। তাকে মাথায় মানে ওই যে আপনার যে দাঁটা আছে বা ইয়া আছে, হ্যাঁ, পেছন সাইড থেকে আঘাত করেছে, তো এর জন্য হচ্ছে সে একটু অন্যভাবে ইয়া আছে আর কি। দোয়া রইল আপু অবশ্যই দোয়া করবেন, আপনারা সবাই প্রার্থনা করবেন আমার হাজবেন্ড যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর আমি আপনাদের সাথেও মানে খুব চেষ্টা করব অনেক তাড়াতাড়ি, কারণ আমাদের এখানে হচ্ছে এত দিনের আসলে একটা গ্যাপ, মানে আমারও তো আসলে বেঁচে থাকার জন্য বা ওরও তো এখন চিকিৎসায় প্রচুর 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 ইয়া লাগতেছে, অনেক খরচ আছে। তো সবকিছু মিলে আমারও তো দিন শেষে একটা কাজে ফিরে আসতেই হবে। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের সাথে লাইভ করার, বা এভাবে করে একটা মানে খুব একটা মানে ডিস্টার্বের কোনো লাইভ না করতে, আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই নাই। আমি শুধুমাত্র ইনফর্ম করতে চেয়েছি যে আসলে আপনারা একটু দোয়া করলে সেই দোয়ার যেই স্ট্রংটার কারণে হয়তো বা আমার হাজবেন্ডের অনেক কিছু ভালো হয়ে যেতে পারে। সবাই ইনশাল্লাহ দোয়া করবেন, সবাই প্রার্থনা করবেন আমাদের জন্য। আর আজকে আমি লাইভটা লং করব না। আর যেহেতু এটা আদাবর থানার আন্ডারে আছে, অলরেডি আপনার ডিবি প্রধান রেজাউল করিম মালিক ওনার নির্দেশেই হচ্ছে এই মামলাটা আছে। তো এটার জন্য আমি একটু মানে আমার আসলে হোপিংটা একটু বেশি, যেহেতু উনি নিজেই হচ্ছে দায়িত্ব দিয়েছেন ডিসি প্রধান, তেজগাঁর যে ডিসি প্রধান ওনাকে দিয়েছে। তো এখন দেখি আমরা কি হয় না হয়। সবকিছুর জন্য আপনারা হচ্ছে মানে এই ধরনের আপডেটগুলো পাবেন আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে। এই যে পেজ থেকে আমি লাইভে আসছি, তো এই পেজ থেকেই আপনারা সবকিছু পাবেন, জানতে পারবেন সব তথ্য। আর আজকে একটু পর্যন্তই। আর আপনারা যদি নিজে থেকে মানে এটা করলে বেশি ভালো হয়, ওইটা যা করা লাগে একটু করেন। আমি আর আপনাদেরকে কোনো কিছু বলতে পারবো না। আমার আসলে আপনারা আমার অবস্থা দেখছেন তো, মানে কি একটা অবস্থা বানাই ফেলছে আমার, মানে এত বাজে অবস্থা আমার এখন, প্রচুর বাজে অবস্থা। আমাকে এখন কেউ দেখলে চিনতে পারবে না, আমার এত বাজে অবস্থা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, খুব সবাইকে থ্যাংক ইউ।